পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য নাও করতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে নেতানিয়াহুকে সতর্ক বার্তা দিল ইসরায়েলি দুর্নীতি দমন কমিশন। আরও জানিয়ে দিব দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। এরপর জানিয়ে দিব ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। আরও জানিয়ে দিব আতঙ্ক ছড়িয়ে স্বার্থ উদ্ধার, দক্ষিণ কোরিয়া ও জাপানের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের ছলনার শেষ কোথায়। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় খোঁজ মিলছে না ২১,০০০ শিশুর, বলছে সেভ দ্য চিলড্রেন। শুনছেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য নাও করতে পারে। জয়েন্ট চিফ অব স্টাফ প্রধান চার্লস কিউ ব্রাউন সোমবার সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করবে না। সম্ভবত এক্ষেত্রে তারা অক্ষম, যেভাবে তারা গত এপ্রিলে ইরানের ড্রোন হামলার সময় পদক্ষেপ নিয়েছিল। ইউএস এয়ারফোর্স জেনারেল ব্রাউন আরও বলেছেন, ইরান তখন হিজবুল্লাহকে সমর্থন করতে আরও বেশি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। জেনারেল ব্রাউন বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র হামাসকে সমর্থন করলেও আরও দৃঢ়ভাবে হিজবুল্লাহর পিছনে দাঁড়াবে তেহরান, বিশেষ করে তারা যদি মনে করে যে হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে হুমকি দেওয়া হচ্ছে। ব্রাউন আরও বলেন, লেবাননে ইসরায়েলের যে কোনো সামরিক আক্রমণ একটি বৃহত্তর যুদ্ধের সূচনা করতে পারে, একই সাথে এটি মার্কিন বাহিনীকেও এই অঞ্চলে বিপদে ফেলতে পারে। এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে হামলা করেছে। সোমবার ২৪ জুন লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের তাইবা গ্রামে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে আর্টিলারি শেল দিয়ে আঘাত করেছে। ওই সময় দলটি গ্রামে আগুন নেভানোর কাজ করছিল। এ ঘটনায় হতাহত হয় তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করার আগেই বুকে ছুরি দিয়ে আহত করা হয়েছিল। সূত্রটি আরও জানিয়েছে, হামাসের অভূতপূর্ব হামলার পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে। নেতানিয়াহুকে সতর্ক বার্তা দিল ইসরায়েলি দুর্নীতি দমন কমিশন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নৌযান ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে এই সতর্ক বার্তা দিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সোমবার ২৪ জুন সংস্থাটি ওই সতর্ক বার্তা ইস্যু করেন। এসব সাবমেরিন এবং নৌযান কেনা হয়েছিল ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে কেনা হয়েছিল। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। এক লিখিত বিবৃতিতে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত অনুসন্ধানে জানা গেছে যে সাবমেরিন ও নৌযানের ক্রয় নিয়ম অনুযায়ী ঘটেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে এই ক্রয়ের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন, এমনকি এই ক্রয়ের ক্ষেত্রে নিজের পদ ও ক্ষমতার ব্যবহারও করেছিলেন তিনি। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিলেন, একই সাথে ইসরায়েলের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন। সংস্থাটি জানিয়েছে, শীঘ্রই এই ঘটনায় জনসম্মুখে প্রকাশ্যে উপযোগী যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। ইসরায়েলের বর্তমান দুর্নীতি দমন কমিশন ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় ক্ষমতায় ছিলেন না বেনিয়ামিন নেতানিয়াহু। দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থার আইএস প্রধান হাসান সালারিয়া। আগামী ২১ জুলাইয়ের আগেই এই উৎক্ষেপণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছেন। সালারিয়া বলেছেন, ইরানের মহাকাশ সংস্থা আইএসএ বর্তমানে উপগ্রহ এবং উৎক্ষেপণযোগ্য রকেটগুলোর মধ্যে সামঞ্জস্যতা পরীক্ষা করেছে। তিনি আরও বলেছেন, উৎক্ষেপণ এবং রকেট বহনের মধ্যে সামঞ্জস্যতা এবং যৌথ পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এমন সংবেদনশীল বিষয় যে কখনো কখনো কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের কারণও হতে পারে। তবে সামঞ্জস্যতা পরীক্ষায় শতভাগ সাফল্য নিশ্চিত করার পর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত মঙ্গলবার ইরানের যোগাযোগ মন্ত্রী ইসা জারিপুর সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মহাকাশ ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ২.৫ বছরের কম সময়ের মধ্যে ১২টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং ইরানের মহাকাশ ইতিহাসে একটি নতুন রেকর্ড স্থাপনের জন্য বর্তমান প্রশাসনের শেষের দিকে আরও দুটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট ক্যারিয়ার ব্যবহার করে প্রথমবারের মতো একসঙ্গে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইরান।
বিশেষ বিবেচনায় গাজার কেরেম শালেম ক্রসিং ব্যবহারের অনুমতি দিল ইসরায়েল। বিশেষ বিবেচনায় গাজায় কেরেম শালেম ক্রসিং ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার 24 জুন ফিলিস্তিনি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিরা কেরাম শালেম ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবার প্রথমবারের মতো এই অনুমতি দিয়েছে তারা। তবে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং উগ্রবাদীদের পলায়ন রোধ করতে সিভিল প্রশাসনের কর্মীদের সাথে নিরাপত্তা পরীক্ষা এবং সমন্বয়ে পরে ক্রসিং ব্যবহারের অনুমতি দেওয়া হবে। দক্ষিণ কমান্ডারের সূত্রগুলো নিশ্চিত করেছে এটি একটি প্রাথমিক পদক্ষেপ। এতে ফিলিস্তিনি রোগীদের মিশরের সাথে সমন্বয় করে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও মানবিক প্রয়োজনে বিশেষ পারমিটধারীর চলে যেতে সক্ষম হবে। প্রায় 2 মাস আগে ডিভিশন 162 রাফা ক্রসিং এর ফিলিস্তিনি দিকটি দখল করে নেয়। পরে তারা স্থানান্তরের মাধ্যমে পণ্য ও নাগরিকদের প্রবেশ ও প্রস্থান বাধা দেয়। আতঙ্ক ছড়িয়েছে স্বার্থ উদ্ধার। দক্ষিণ কোরিয়া ও জাপানের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের ছলনার শেষ কোথায়? দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইউল জানিয়েছেন, সিওল, টোকিও এবং ওয়াশিংটন নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। তিনি জাপান ও আমেরিকার সঙ্গে তার দেশের নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার কারণে হিসেবে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন করে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা উল্লেখ করেছেন। পাঁচ টুডে রিপোর্ট অনুসারে জাপান ও দক্ষিণ কোরিয়া আসন্ন গ্রীষ্মে এজ অফ ফ্রিডম নামের একটি যৌথ সামরিক মহড়াও চালাবে। মার্কিন সরকার বিগত বছরগুলোতে বিভিন্ন ভুয়া অভিযোগ ছড়িয়ে দিয়ে উত্তর কোরিয়াকে পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। অথচ উত্তর কোরিয়া ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করার জন্য আমেরিকা ও তার মিত্রদের দায়ী করে আছে। এর আগে চীনা সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ এক বক্তব্যে পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আমেরিকাকে বৃহত্তম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মতো একটি সংস্থা গঠন করতে চায়। এ কাজে আমেরিকার উদ্দেশ্য এ অঞ্চলে নিজের অবৈধ আধিপত্য ধরে রাখা। গাজায় খোঁজ মিলছে না 21,000 শিশুর, বলছে সেভ দ্য চিলড্রেন। গাজা থেকে অন্তত 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর থেকে এসব শিশু নিখোঁজ হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে নিখোঁজদের মধ্যে কয়েক হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। অনেকেই গণকবরগুলোতে সমাহিত হয়েছে, ইসরায়েলি সেনাদের দ্বারা আটক হয়েছে কিংবা সংঘাতের বিশৃঙ্খলায় হারিয়ে গেছেন। নিহত, নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত শিশুদের প্রকৃত সংখ্যা সম্পর্কে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনটিতে বলা হয়েছে, গাজার বর্তমান পরিস্থিতিতে প্রকৃত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের বিষয়টি প্রায় অসম্ভব। তবে অন্তত 17,000 শিশু সঙ্গীবিহীন বা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। আর আনুমানিক 4,000 শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে। গণকবরগুলোতেও অজানা সংখ্যাকেই ঠাঁই হয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছিল, গত বছরের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 14,000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি অসংখ্য শিশু মারাত্মক অপুষ্টির শিকার হয়েছে। এসব শিশুর শরীরে কান্নার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। গাজার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের পর থেকে ধারাবাহিক হামলার কবলে পড়ে গাজায় 37,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে। একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে প্রবেশ করে 33 জন শিশু সহ সহস্রাধিক মানুষকে হত্যা করলেও এই পরিস্থিতির সূচনা হয়। সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে গাজায় বাইরে ফিলিস্তিনি আরেক ভূখণ্ড পশ্চিম তীর থেকে গত 9 জুন পর্যন্ত প্রায় 250 শিশু নিখোঁজ হয়েছে বলে জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে গাজায় নিখোঁজ শিশুদের নিয়ে স্বাধীন তদন্ত ও দায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরিচালক জেরেমি স্টোনার। তিনি বলেন, পরিবারগুলো তাদের প্রিয়জনের হদিস নিয়ে অনিশ্চয়তার জর্জরিত। কোনো অভিভাবক তাদের সন্তানের মৃতদেহ খুঁজে বের করার জন্য ধ্বংসস্তূপ বা গণকবর খুঁড়তে পারছে না। যুদ্ধক্ষেত্রে কোনো শিশুই একা অরক্ষিত থাকা উচিত নয়। কোনো শিশুকে আটক করা বা জিম্মি করাও উচিত নয়। শিশু অধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন এর সাধারণ পরিচালক খালেদ কুচমার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, গাজার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অতীতে আর কখনোই দেখা যায়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমনটি হয়নি। তিনি বলেছেন, এটি শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। গাজায় ইসরায়েলি গণহত্যার সবচেয়ে বড় মূল্য দিয়েছে শিশুরা।